আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো। শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা আইরিন সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রতিদিনের মতোই ক্লাসে যাওয়ার আগে তোমাদের করোনা বিষয়ক কিছু সতর্কতা বলবো। এই যে সময়টা বাসায় আছো, পুষ্টিকর খাবার নিশ্চয়ই খাচ্ছ। এর পাশাপাশি আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই নির্দিষ্ট পরিমাণ কি করতে হবে? ঘুমাতে হবে। বেশি রাত জাগবে না। সামনে যেহেতু তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসছে, হয়তো পড়ার জন্য হলো তোমরা কি করবে, হয়তো অনেকে রাত যাচ্ছ, তো রাত জাগার প্রয়োজন নেই। দিনে যতটা সময় পাওয়া যায় ঠিক মতো ইউটিলাইজ করবে এবং সেই সময় অনুযায়ী কি করবে? পড়াশোনা করবে। আর অবশ্যই অবশ্যই ভিটামিন সি এবং ডি যুক্ত খাবার খাবে। আমাদের আজকের পাঠের বিষয় প্রাকৃতিক সম্পদ অধ্যায় 13 আর জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ অধ্যায় 14। আজকে তোমাদের রিভিশন ক্লাসের শেষ দিন। আজকের পরে আর তোমাদের কোনো ক্লাস হচ্ছে না এই দ্বিতীয় সময়কে। পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওভারঅল যে সার্বিক আলোচনা আছে সেটা হবে। তাহলে শুরুতেই আমরা দেখে নিই আজকের ক্লাস শেষে তোমরা কি কি শিখতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ সম্পদ সম্পর্কে বলতে পারবে, প্রাকৃতিক সম্পদ ও কৃত্রিম সম্পদের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে বলতে পারবে, জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে বলতে পারবে, জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা সম্পর্কে বলতে পারবে। এরপর আমরা দেখছি আলোচ্য বিষয়সূচিতে কি কি রয়েছে। যেহেতু আমাদের দুটো অধ্যায় রয়েছে এবং রিভিশন ক্লাস, তো আলোচ্য বিষয়সূচিতে দেখো কি কি রয়েছে। সম্পদ, সম্পদের বিকল্প উৎস, জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি। শুরুতে আমরা যেটা 13 অধ্যায় রয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখে বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করতে পারি। এখানে আজকে আমাদের টপিক হচ্ছে প্রথমে রয়েছে কি সম্পদ। তাহলে সম্পদ জিনিসটা কি? তো সম্পদ জিনিসটা হচ্ছে কি, দেখো যা কিছু ব্যবহার করে মানুষ কি হয়, উপকৃত হয়। সেটা হতে পারে কি প্রকৃতি থেকে প্রাপ্ত, অথবা এমনও হতে পারে সেটা কি করছে মানুষ পরে আবার তৈরি করছে। তবে যা কিছুই তৈরি করুক না কেন, যেটা প্রাকৃতিক সম্পদ সেটা আমরা সরাসরি প্রকৃতি থেকে পেলেও যেটা আমাদের মানুষ সৃষ্ট সম্পদ বা কৃত্রিম সম্পদ সেটা কিন্তু এই প্রকৃতিতে প্রদত্ত যে সম্পদগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কি করা হয়, সেটা তৈরি করা হয়। তাহলে আমরা দেখছি যে সম্পদ কত প্রকার? সম্পদ দুই প্রকার। একটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাথর, তারপরে এখানে কি রয়েছে, এখানে একটা ফরেস্টের ছবি দেওয়া রয়েছে, এখানে বই রয়েছে। এখানে এটা প্রাকৃতিক সম্পদ, এটা প্রাকৃতিক সম্পদ, আর এখানে এটা কি রয়েছে, এটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এখন আমি এই যে যখন সম্পদের সংজ্ঞা বললাম তখন অলরেডি তোমরা বুঝে ফেলেছো যে প্রাকৃতিক সম্পদ আসলে কি। ওই যে বললাম প্রকৃতি থেকে প্রাপ্ত যে সকল সম্পদ সেগুলো কি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে কি কি রয়েছে দেখো, উদ্ভিদ রয়েছে, মাটি রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে, প্রাণী রয়েছে, তারপরে ভূগর্ভে যে পানি রয়েছে সেটাও কিন্তু কি, সেটাও আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ে। তাই যদি তোমাদের উদাহরণ আসে যে প্রাকৃতিক সম্পদের কয়েকটি উদাহরণ দাও, তাহলে কিন্তু এই যে এখানে দেখো সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, খনিজ সম্পদ, এগুলো অনেক কিছুই আছে। এখান থেকে যদি নির্দিষ্ট করে উল্লেখ থাকে যে দুটি লিখো, তিনটি অথবা চারটি, তাহলে নির্দিষ্ট সংখ্যকে লিখবে। আর যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে 4-5টা লিখে দিবে। এরপর আমরা কি দেখছি, এরপর আমরা দেখছি মানব সৃষ্ট সম্পদ, তাই না? তো মানব সৃষ্ট সম্পদ দেখো, মানুষ তার নিজেদের ব্যবহারের জন্য যেসব জিনিস তৈরি করে সেগুলোই কি, সেগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তাহলে মানব সৃষ্ট সম্পদের মধ্যে দেখো এখানে রয়েছে গ্লাস, তাই না? এই গ্লাসটা হচ্ছে এই যে বালি থেকে তৈরি হচ্ছে, কাঁচ থেকে হচ্ছে এই যে পানি খাবার যে গ্লাসটা সেটা। তাহলে দেখো এই যে বালি, এটা প্রাকৃতিক সম্পদ, এখান থেকে কাঁচ তৈরি হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, গ্লাস তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে প্রাকৃতিক সম্পদ থেকে কিন্তু কি আসছে, মানব সৃষ্ট যে সম্পদটা রয়েছে সেটা আসছে। তাহলে উদাহরণ বলে আমরা চেয়ার, টেবিল, গ্লাস, টিভি, মোবাইল, এগুলো সবকিছু কিন্তু কি করবো, বলতে পারবো। এরপর আমরা কি দেখছি, সম্পদের বিকল্প উৎস। তাহলে সম্পদের বিকল্প উৎসটা কি? নরমালি আমরা যে ধরনের সম্পদ ব্যবহার করে থাকি, অর্থাৎ যে ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকি, সেগুলো সম্পদের বিকল্প হিসেবে যখন ওই প্রচলিত যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেইগুলো ব্যবহার না করে আমরা কি করি, আমরা অন্য কোনো যেগুলো সচরাচর ব্যবহৃত হয় না সেসব সম্পদ ব্যবহার করি। সেগুলোই কিন্তু কি, সেগুলোই আমাদের সম্পদের বিকল্প উৎস। এখন দেখো প্রকৃতিতে যে পরিমাণ সম্পদ রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এমন না যে অফুরন্ত, একসময় ব্যবহার করতে করতে কোনো না কোনো সম্পদ কিন্তু একসময় না একসময় ফুরিয়ে যাবে। তোমরা যখন নবায়নযোগ্য সম্পদ পড়েছো, অনবায়নযোগ্য সম্পদ পড়েছো, সেখানেও জেনেছো যে কি আমাদের যেটা অনবায়ন
আছে সেটা কি হবে, ব্যবহার করতে করতে একসময় কিন্তু ফুরিয়ে যেতে পারে, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা। কিন্তু আমাদের নবায়নযোগ্য যেগুলো প্রাকৃতিক সম্পদ সেগুলো কিন্তু কি হবে না, সেগুলো নিঃশেষ হয়ে যায় না। যেমন দেখো আমাদের যে বায়ু রয়েছে, পানি রয়েছে, এগুলো কিন্তু কখনোই নিঃশেষ হয়ে যাবে না। এগুলো কি হবে, আমি বারবার ব্যবহার করতে পারবো, যতই ব্যবহার করা হোক না কেন। এই ভান্ডার বা সঞ্চয় ভান্ডার এটা কিন্তু অফুরন্ত। তাহলে আমরা যখন শক্তির বিকল্প উৎস নিয়ে চিন্তা করব, তখন আমরা দেখব যে সম্পদগুলো আমার কি হচ্ছে না, ব্যবহারের পরে একেবারে ফুরিয়ে যাচ্ছে না। অর্থাৎ নবায়নযোগ্য যেগুলো সম্পদ রয়েছে সেগুলোই কি করবো, সেগুলোই হচ্ছে আমার কিন্তু এই যে শক্তির বা সম্পদের যে বিকল্প উৎস সেটা হিসেবে ব্যবহার হচ্ছে। তো এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, এখানে উইন্ডমিলের একটা ছবি রয়েছে, তারপরে এখানে গাছপালা রয়েছে। এগুলো আসলে কি, এগুলো হচ্ছে তোমার যে সম্পদের বিকল্প উৎস সেগুলোকে কি করেছে, ইন্ডিকেট করেছে। এখানে দেখো ছবিগুলো আরো স্পষ্ট করে দেওয়া আছে। এখানে উইন্ডমিল রয়েছে, যেখানে আমরা কি করছি, যেখানে আমরা বায়ু প্রবাহকে ব্যবহার করছি। এটাও কিন্তু সম্পদের বিকল্প উৎস। বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা কি করছি, আমরা প্রাকৃতিক গ্যাসের বদলে যে বায়ু প্রবাহ, পানির স্রোত, তারপরে সৌর প্যানেল যেটা আছে, সোলার প্যানেল যেটা আছে ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে না, প্রাকৃতিক গ্যাস যেহেতু অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, সেটা কি হতে পারে, একসময় ফুরিয়ে যেতে পারে। এই জন্য আমরা সম্পদের বিকল্প উৎস হিসেবে এই যে নবায়নযোগ্য যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো ব্যবহার করছি। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো আমার শক্তির বিকল্প উৎস বা নবায়নযোগ্য যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো। আমাদের যে 13 অধ্যায় ছিল, 13 অধ্যায়ের আলোচনা এতটুকুই ছিল। যেহেতু আমাদের রিভিশন ক্লাস, আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে শুধু আলোচনা করছি। এরপরে আমরা জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, আমাদের অধ্যায় 14, এটা নিয়ে আলোচনা করব। শুরুতেই তোমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, এখানে অনেক মানুষ রয়েছে একসাথে। তো এটা দেখে তোমরা এই টপিকটার সাথে একটা ধারণা পাচ্ছ, মিল পাচ্ছ যে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা জিনিসটা কি, দেখো এই যে একটা দেশে ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা মিলে যত লোক বাস করছে সব একত্রে, এগুলোকে কি বলছে, এগুলোকে জনসংখ্যা বলছে। তার মানে জনসংখ্যার মধ্যে কিন্তু আমার শুধুমাত্র নারী, পুরুষ বা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী নেই। যত ধরনের মানুষ আছে, সেটা একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু কি, সবাই এই জনসংখ্যার কি অন্তর্গত। তো দেখো 1800 সালে বিশ্বের জনসংখ্যা ছিল 100 কোটি, আর বর্তমানে প্রায় 700 কোটি। তাহলে জনসংখ্যা কি প্রতিনিয়ত বাড়ছে। তো এই যে ক্রমান্বয়ে বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে কি হচ্ছে, এই যে আমাদের যে হচ্ছে নির্দিষ্ট যে প্রাকৃতিক সম্পদ রয়েছে বা দেশের যে আয়তন, সেই অনুযায়ী যদি জনসংখ্যাটা খুব বেশি হয়ে যায়, সেটা কিন্তু অনেক সময় কি হয়, একটা দেশের জন্য সমস্যারও সৃষ্টি করতে পারে। কিন্তু যদি আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে বাড়তি জনসংখ্যা, সেটা আমাদের জন্য কি হতে পারে, সম্পদ হতে পারে। এখন দেখো এখানে একটা কথা আছে, জনসংখ্যার ঘনত্ব। তাহলে একটা দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করছে সেটাকে কি বলছে, ওই দেশের জনসংখ্যার ঘনত্ব বলছে। তাহলে জনসংখ্যার ঘনত্ব তো জানলাম, কিন্তু সেটা কিভাবে আমরা বের করছি সেটা দেখো। জনসংখ্যার ঘনত্ব সমান মোট জনসংখ্যা ভাগ হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে এখানে কি বুঝিয়েছে, ক্ষেত্রফল বলতে এখানে বুঝিয়েছে আমাদের দেশের যে আয়তন রয়েছে, যে কোনো দেশের যে আয়তন, সেই আয়তন। আর মোট জনসংখ্যা যেহেতু বাংলাদেশে প্রায় হচ্ছে 16 কোটি, তোমাদের বইতে আছে, সেটা দিয়ে আমাকে কি করতে হবে, তোমাদের বইয়ে যদিও এটা হচ্ছে লেটেস্ট হচ্ছে যে আয়তন, সেটা একটু বৃদ্ধি পেয়েছে, কিন্তু বইয়ে যেহেতু আমার 1,47,570 বর্গ কিলোমিটার রয়েছে, আমার এটাই ইউজ করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে এটা ভাগ করলে আমার কি হচ্ছে, যে 1085 জন আসছে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করছে সেটার হিসাব। তোমরা এখানে একটা কি দেখতে পাচ্ছ, গ্রাফ চার্ট দেখতে পাচ্ছ, যেখানে 2008 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ঘনত্ব দেয়া রয়েছে। দেখো সর্বপ্রথম 2008 সালে যেটা ছিল 1080 থেকে শুরু হয়েছে, বাড়তে বাড়তে 2018 সালে এসে কিন্তু 1240-এ গিয়ে ঠেকেছে। তার মানে কি, জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের দেশে যে আয়তন, সেটা কি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে না। তো যেহেতু আমাদের এই যে এটা বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য কিন্তু দেখো জনসংখ্যার ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। কারণ ওই একই জায়গায় কি হচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট ওই 1 বর্গ কিলোমিটার জায়গায় রয়েছে, কিন্তু সেখানে কি করছে, সেখানে জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে, আগের চেয়ে বেশি লোক বাস করছে, এই জন্য জনসংখ্যার ঘনত্বটা কি হয়েছে, ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো বিজ্ঞান ও প্রযুক্তি। এই যে আমার জনসংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এই জনসংখ্যার যে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধি প্রাপ্ত যে জনসংখ্যা রয়েছে, সেটা তো আমি জনসংখ্যা বৃদ্ধি পুরোপুরি মোকাবেলা করা সম্ভব নয়। যতটা সম্ভব কি করা যাবে, হয়তো কমানো যাবে,
কিন্তু এই যে বাড়তি জনসংখ্যা যেটা আছে সেটাকে আমরা এই যে বিজ্ঞান ও প্রযুক্তি এটা ব্যবহার করে আমরা কিভাবে এই জিনিসটাকে সমন্বয় করতে পারি, মূলত সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে কি হচ্ছে দেখো, বাড়তি মানুষের চাহিদা পূরণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। আমার যেহেতু কি আমার হচ্ছে জনসংখ্যা বাড়ছে কিন্তু আমার হচ্ছে জমির পরিমাণ বাড়ছে না, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির যে জ্ঞান আছে সেটা কাজে লাগিয়ে আমি অল্প জায়গায় কিভাবে বেশি ফসল বা বেশি খাদ্য উৎপাদন করতে পারি সেটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটা অ্যাপ্লাই করে কি হচ্ছে, আমি ভূমির পরিমাণ বৃদ্ধি করতে পারছি না কিন্তু খাদ্যের যে পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি করা যাচ্ছে। এরপরে দেখো, নতুন কৃষি যন্ত্রপাতি কম সময়ে অধিক খাদ্য উৎপাদন করছে। তাহলে আমরা যখন দেখছি যে আধুনিক যেগুলো কৃষি যন্ত্রপাতি রয়েছে সেটা আমার ফসল রোপণ থেকে শুরু করে ফসলের হচ্ছে আমার রক্ষণাবেক্ষণ থেকে একবারে আমার যখন ফসল আমি ঘরে তুলে নিচ্ছি সেই পর্যন্ত কি হচ্ছে, সেই পর্যন্ত যখন এই যে আধুনিক যেগুলো কৃষি যন্ত্রপাতি রয়েছে, ধান কাটার যে যন্ত্র, নিড়ানি দেওয়ার যে যন্ত্র বা সেচ দেওয়ার যে যন্ত্রগুলো রয়েছে, এগুলো যখন ব্যবহার করা হচ্ছে তখন কি হচ্ছে, তখন আমার কিন্তু সময় কম লাগছে, আবার শ্রমিক যেগুলো সেটাও কম লাগছে। তাহলে শ্রম কমে যাচ্ছে, সময় কমে যাচ্ছে, আবার আমি কি করছি পাচ্ছি, আমি অধিক ফসলও উৎপাদন করতে পারছি। এরপর দেখো, জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন ও রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উৎপাদন। তাহলে জৈব প্রযুক্তি, এখানে একটা কথা আছে দেখো, মানব কল্যাণে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে জৈব প্রযুক্তি। তো এই যে জৈব প্রযুক্তি ব্যবহার করছে কি বলছে, অধিক পুষ্টি সম্পন্ন। তার মানে আমরা বিভিন্ন হাইব্রিড ফসল দেখি না, তো হাইব্রিড ফসলের আমরা নাম শুনে থাকবে তোমরা অনেকে, তো দেখবে যে হাইব্রিড ফসল যেগুলো আছে সেগুলো নর্মাল যেগুলো ফসল আছে সেগুলো হচ্ছে কিন্তু কি হয়, সেগুলো হচ্ছে দেখা যায় যে সাইজও একটু বড় হয়, প্লাস এগুলোর পুষ্টির মান যেগুলো থাকে সেগুলো কিন্তু বেশি থাকে, কারণ এটা প্রকৃতিতে যে ফসলের জাতটা রয়েছে সরাসরি কিন্তু সেই জাত না, এটাতে কি করা হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আবার এখানে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং অনেক কিছু কি করা হচ্ছে আবার অ্যাপ্লাই করা হচ্ছে, যার ফলে কিন্তু ওই জাতটাতে অনেক বেশি পুষ্টিমান সম্পন্ন হবে। আবার তোমরা এর আগে আমি যখন একটা অধ্যায় পড়েছিলাম তখন বলেছিলাম যে বিভিন্ন পরিবেশের যে বিরূপ আবহাওয়া রয়েছে সেই বিরূপ পরিবেশে কি করতে হয়, সেগুলো ফসল যদি টিকে থাকতে চায়, যেমন লবণাক্ত পরিবেশ, তারপরে তোমার হচ্ছে যেগুলো বন্যা যুক্ত এলাকা রয়েছে সেগুলো এলাকায় যদি দেখা যাচ্ছে অনেকদিন ধরে পানি আছে, তো এইসব এলাকায় এই যে বেশি পানি এবং লবণ যেগুলোতে মাটিতে রয়েছে সেগুলোতে কিভাবে ফসল টিকে থাকবে এবং সেগুলোতে কি করা যাবে, অধিক ফসল উৎপাদন করা যাবে, সেগুলোর জাতও কিন্তু কি করা হয়েছে, এই যে জৈব প্রযুক্তি যেটা দেখছো সেই জৈব প্রযুক্তি ব্যবহার করে কিন্তু উৎপাদন করা হয়েছে। এরপর দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে এনেছে। অনবায়নযোগ্য শক্তি যেগুলো রয়েছে আমি বলেছি প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো থেকে সাধারণত কি হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করছি বা অন্যান্য যেগুলো কাজে সেগুলো কি করছে আমার প্রাকৃতিক গ্যাস আর কয়লা এসব পুড়িয়ে কিন্তু আমার সেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি এই জ্ঞানের হচ্ছে কাজে লাগে তখন কি করা হচ্ছে, এই যে প্রকৃতিতে হচ্ছে বায়ু যে প্রবাহ যেটা, পানির স্রোত যেটা, সূর্যের আলো, এটা তো আগে থেকেই ছিল, এটা সৃষ্টির শুরু থেকেই ছিল, কিন্তু এটা কাজে লাগিয়েও যে আমার হচ্ছে কি করা যায়, আমার হচ্ছে বিকল্প উৎস হিসেবে, শক্তির উৎস হিসেবে কাজে লাগানো যায় সেটা কিন্তু আমরা জানতাম না। সেটা কিভাবে জেনেছি, সেটা জেনেছি আমাদের এই যে বিজ্ঞান প্রযুক্তির যে জ্ঞান সেটা কাজে লাগে। এর ফলে কিন্তু কি হচ্ছে, আমাদের যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটার উপর চাপ কমছে এবং আমরা কি করছি, বিকল্প যে শক্তি রয়েছে বা প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটা ব্যবহারের চেষ্টা করছি। এরপর দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ হাইব্রিড গাড়ি উদ্ভাবন করছে। তো হাইব্রিড গাড়িটাতে কি দেখো, সৌরশক্তি ব্যবহার করা যাচ্ছে। নরমালি আমরা পেট্রোল, ডিজেল এগুলো ব্যবহার করে কি করছি, এগুলো ব্যবহার করে আমাদের যে যানবাহন রয়েছে সেগুলো হচ্ছে আমরা কি করছি, সেগুলো হচ্ছে চলাচল করে। কিন্তু এই হাইব্রিড গাড়ি যেটা রয়েছে, হাইব্রিড গাড়িটা কিন্তু কি হচ্ছে, একই সাথে ওই যে সচরাচর যে তোমার পেট্রোল, ডিজেল লাগছে সেটাও ব্যবহার হচ্ছে, এর পাশাপাশি কি হচ্ছে, এর পাশাপাশি কিন্তু আমার যে সৌরশক্তি রয়েছে সেটাও কি করা যাচ্ছে, কাজে লাগানো যাচ্ছে। তাহলে দেখো, পেট্রোল, ডিজেল পুড়লে আমরা কি হয়, আমরা জানি যে ক্ষতিকর বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, সেখান থেকে কি হচ্ছে, প্রকৃতির হচ্ছে বায়ু দূষণও ঘটছে। তো ওই দূষণটাও একটু কমানো যাচ্ছে, আরেক দিক দিয়ে কি করা যাচ্ছে, আরেক দিক দিয়ে আমার যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে সেটার ব্যবহার কিছুটা কি করা যাচ্ছে, কিছুটা সাশ্রয় করা যাচ্ছে। এরপর দেখো, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতে সহায়তা করে। ওই যে বলেছিলাম যে মানুষের হচ্ছে সংখ্যা তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো জনসংখ্যা তো বৃদ্ধি
পাচ্ছে, কিন্তু সেই জনসংখ্যাটাকে আমি যদি কি করি, আমি যদি দক্ষ করে গড়ে তুলতে পারি এবং কি করতে পারি, আমার যে প্রযুক্তিগত জ্ঞান বা কারিগরি যেগুলো জ্ঞান আছে সেগুলো যদি দেওয়া যায়, তাহলে কি হবে, তাহলে ওই মানুষগুলো দেখা যাচ্ছে যে আমার দেশের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। একটা মানুষ যখন দেখা যাচ্ছে হয়তো সে শিক্ষিত না, কিছুই জানে না, কিন্তু সে যদি কারিগরি শিক্ষা লাভ করে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হয়তো যেগুলো টেকনিক্যাল কাজ আছে সেসব ধরনের কাজ করছে, বা দেখা যাচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তির যেগুলো অ্যাপ্লাই করে, জ্ঞান অ্যাপ্লাই করে আমরা দেখা যাচ্ছে যে কৃষি প্রযুক্তিতে উন্নয়ন ঘটাচ্ছি বা কৃষি হচ্ছে ফসল উৎপাদন বৃদ্ধি করছি। সেসব সম্পর্কে যদি একজন কৃষক যদি জ্ঞান লাভ করে, তাহলে কি করতে পারবে, অবশ্যই নর্মালি একজন কৃষক যে পরিমাণ ফসল উৎপাদন করতে পারছে তার চেয়ে অধিক ফসল উৎপাদন করতে পারবে। এটাই হচ্ছে আমরা দক্ষ মানব সম্পদ তৈরিতে কি করতে পারবে, এই যে বিজ্ঞান ও প্রযুক্তি যেটা রয়েছে সেটা কিন্তু সহায়তা করে। এখানে দেখো নতুন কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মধ্যে এখানে দেখো এই যে ট্রাক্টর রয়েছে, তারপরে এখানে কি করছে, এখানে ধানের চারা দেখা যাচ্ছে যে হাতে মানুষ, অনেকজন মানুষ মিলে কি করে সিঙ্গেল সিঙ্গেল করে লাগায়, তো এটা কিন্তু অনেক বেশি সময় লাগে, কিন্তু এভাবে যখন এই যন্ত্রের মাধ্যমে লাগায় তখন কিন্তু সময়টাও কি হয়, কমে যায়। তারপরে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে তোমার এখানে কি করছে, এখানে হচ্ছে তোমার কীটনাশক যেগুলো আছে সেগুলো এই যে এখানে ঝরাচ্ছে। এখানে দেখো ধান কি করছে, ধান যখন হয়ে গেছে তোমার হচ্ছে পাকাপোক্ত হয়ে গেছে, যখন ফসল সংগ্রহের টাইম হয়েছে তখন কি করছে, জমি থেকে ফসল কেটে সংগ্রহ করছে, যেটা সাধারণত কি করা হয়, আধুনিক প্রযুক্তি না হলে হাতে কেটে করা হয়। এটা অবশ্যই অনেক বেশি সময় সাপেক্ষ। এই যে আমি বিজ্ঞান ও প্রযুক্তির অবদান বলেছিলাম, সেখানে দেখো শক্তির বিকল্প উৎসের ছবি দেওয়া আছে। এই যে হাইব্রিড গাড়ি যেটা রয়েছে, দেখো এই যে পেট্রোল ব্যাটারি ইউজ করা হচ্ছে, যাতে করে শক্তি সঞ্চয় রয়েছে এবং পরবর্তীতে সেটা কি করা যাচ্ছে, ইউজ করা যাচ্ছে। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আমাদের আজকে যেহেতু রিভিশন ক্লাস শেষ হয়ে গেল, মূল্যায়ন শেষে কিছু প্রশ্ন রয়েছে, দেখি তোমরা পারছো কিনা। আমি যদি উত্তরগুলো বলে দেব। দেখো, দক্ষ মানব সম্পদ তৈরিতে কোনটি ভূমিকা রাখে, এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে পড়ালাম যে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা রাখে। গ্যাস কয়লা কোন ধরনের জ্বালানি, গ্যাস কয়লা কোন ধরনের জ্বালানি, এটা হচ্ছে আমাদের অনবায়নযোগ্য জ্বালানি। এরপর দেখো রিসাইকেল কি, রিসাইকেল জিনিসটা হচ্ছে কি, যখন আমরা কোনো কিছু ব্যবহার করে ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে পুনরায় সেটা হতে পারে কারখানায় অথবা বাসায় হতে পারে, আমরা আবার ব্যবহার উপযোগী করে তুলি, তখন সেটাকে কি বলে, রিসাইকেল বলে। এরপর দেখো কাচের গ্লাস তৈরির উপকরণ কি, তো কাচের গ্লাস তৈরির উপকরণ কি, কাচের গ্লাস তৈরির উপকরণ হচ্ছে বালু, কারণ বালু থেকে কি হচ্ছে, কাঁচ উৎপন্ন হচ্ছে, আর সেখান থেকে আমাদের পরবর্তীতে কাঁচের যেগুলো জিনিস রয়েছে সেগুলো উৎপাদন হচ্ছে। আগামী দিন তোমাদের কি রয়েছে, রিভিশন টপিক এই 13 এবং 14 অধ্যায়ের উপর রয়েছে। আজকের ক্লাস এতটুকুই ছিল। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ।